হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে ডিজিজ ডিসকাস করব সেইটার ফার্স্ট ডিজিজ মানে আমাদের ভিডিও সিরিজের সেকেন্ড ভিডিও, সেটা হচ্ছে আমার কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম আমাদের ফাইনাল প্রফের জন্য যেমন খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ, এইটা আমার রিয়েল লাইফেও জানার খুবই ইম্পর্ট্যান্ট। কুশিং সিনড্রোম জিনিসটা কি? ফার্স্টলি আমরা স্লাইড দেখার আগে একটু কথা বলি। কুশিং সিনড্রোম হচ্ছে আমার বডিতে যদি স্টেরয়েড বেশি হয়ে যায়, কর্টিসল হোক, আমার এন্ডোজেনাস স্টেরয়েড তো কর্টিসল হোক বা বাইরের থেকে যে কোনো স্টেরয়েড বেশি দিই, আমার বডিতে যখন স্টেরয়েড বেশি হয়ে যাবে তখন স্টেরয়েডের যে সাইড ইফেক্টের জন্য যে সিনড্রোমটা হয় এটাকেই বলে কুশিং সিনড্রোম। স্টেরয়েড কোন রিসেপ্টরের উপরে কাজ করে? গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরস। সো এটাকে আমরা ডিফাইন করেছি এভাবেই যে সিনড্রোম মানে একটা কালেকশন অফ সাইন সিমটমস কজড বাই এক্সেসিভ অ্যাক্টিভেশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরস। বডিতে স্টেরয়েড বেশি হয়ে গেছে, তারা বেশি বেশি গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরসকে অ্যাক্টিভেট করছে। বেশি বেশি গ্লুকোকর্টিকয়েড কাজ করার কারণে যে সিনড্রোমটা তৈরি হয়েছে সেটাই আমার কুশিং সিনড্রোম। আচ্ছা, এখন আমরা কিছু বেসিক কথাবার্তা বলি, তারপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। সেটা হচ্ছে আমার বডির ভিতরে এন্ডোজেনাসলি যে স্টেরয়েডটা তৈরি হয় সেই স্টেরয়েডের নাম হচ্ছে কর্টিসল। আমরা সবাই জানি এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে তৈরি হয়। আরও স্পেসিফিক্যালি বলতে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের জোনা, ফ্যাসিকুলাটা এবং রেটিকুলারিস, এই দুইটা লেয়ার থেকে। আচ্ছা, কর্টিসল তৈরি হয় কেন? তৈরি হয় কারণ আমার কর্টিসল তৈরি হওয়ার জন্য পিটুইটারি গ্ল্যান্ড আমার একটা হরমোন তৈরি করে যেটার নাম হচ্ছে ACTH। আচ্ছা, সো পিটুইটারি থেকে ACTH আসছে, সেটা যে আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কর্টিসল তৈরি করছে। এখন এই কর্টিসল তৈরি হওয়ার পর আর তো ACTH আসার কোনো প্রয়োজন নাই, আরও ACTH আসলে তো এক্সেস কর্টিসল তৈরি হয়ে যাবে, তাই না? এই জন্য আমার বডি একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম তৈরি করেছে যে ACTH আসার পরে যখন ACTH অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে কর্টিসল তৈরি করায়, সেই কর্টিসল আবার যে পিটুইটারিকে ইনহিবিট করে দেয়, মানে সেই কর্টিসলটা ACTH বন্ধ করে দেয়। সো এই বেসিক মেকানিজমটা আমার জানা ইম্পর্টেন্ট। আচ্ছা, নাও লেট আস প্রসিড। আমার কুশিং সিনড্রোমের কজ কি? কুশিং সিনড্রোমের কজকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আয়াট্রোজেনিক আর একটা হচ্ছে এন্ডোজেনাস। আয়াট্রোজেনিক বলতে আমরা বুঝাই যে ট্রিটমেন্ট পারপাসে আমরা যে এক্সোজেনাসলি স্টেরয়েড দিই বাইরে থেকে পেশেন্টকে, সেই স্টেরয়েডের ফলে যদি কারোর তার কুশিং সিনড্রোম হয়। আর এন্ডোজেনাস অর্থ হচ্ছে আমার বডির নিজের কোনো সমস্যার জন্য বেশি বেশি কর্টিসল তৈরি হচ্ছে, তাই না? এই আয়াট্রোজেনিক কজটাই হচ্ছে আমার মোস্ট কমন কজ, এটা মনে রাখবেন। ওভারঅল কুশিং সিনড্রোমের সব থেকে কমন কজ হচ্ছে আমার আয়াট্রোজেনিক কজ। অন্যান্য ডিজিজকে ট্রিট করার জন্য আমরা পেশেন্টকে স্টেরয়েড দিই, সেই স্টেরয়েডের অ্যাডভার্স ইফেক্ট হিসাবে পেশেন্ট কুশিং সিনড্রোম নিয়ে আসে। তাহলে একটা প্রশ্ন হতে পারে যে কমনলি কী কী ডিজিজে আমরা পেশেন্টকে স্টেরয়েড দিই? কমনলি আমরা নেফ্রোটিক সিনড্রোম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আনকন্ট্রোলড অ্যাজমা বা বিভিন্ন ধরনের ভাস্কুলাইটিস বা রিউমাটোলজিক্যাল ডিজিজে আমরা পেশেন্টকে স্টেরয়েড দিয়ে থাকি। একটা কথা মনে রাখবেন, কুশিং সিনড্রোম করতে হলে মেইনলি কিন্তু সিস্টেমিক স্টেরয়েডটা হচ্ছে মোস্ট কমন কজ। সো আমি পেশেন্টের ওরাল স্টেরয়েড বা আইভি স্টেরয়েড যে দিচ্ছি এইটাই আমার মেইন কজ। যেগুলো স্টেরয়েড টপিক্যাল, যেরকম ইনহেলড স্টেরয়েড বা স্টেরয়েড ক্রিম, সেগুলো কমনলি আমার কুশিং সিনড্রোম করে না। কিন্তু আমার হিস্ট্রিতে কোনো গাফিলতি করা যাবে না, কারণ সাসেপ্টেবল পিপলদের এরকমই টপিক্যাল ইনহেলড এইসব স্টেরয়েডেও কুশিং সিনড্রোম করতে পারে। সো আমার আয়াট্রোজেনিক কজ থেকে এটাই জানা ইম্পর্ট্যান্ট যে এটা হচ্ছে আমার মোস্ট কমন কজ অফ কুশিং সিনড্রোম এবং কমনলি এই ডিজিজে আমার এই স্টেরয়েড দিতে হয়। আচ্ছা, এখন আমরা এন্ডোজেনাস কজে চলে আসি। এন্ডোজেনাস কজ আমরা লেখাটা পড়ার আগে আমরা একটু বেসিক কথাবার্তা বলি। আচ্ছা, আপনারা চিন্তা করেন যে আমার বডির মধ্যে কিভাবে কর্টিসল বাড়তে পারে, ঠিক আছে? উপায় হচ্ছে শুধুমাত্র দুইটা। একটা উপায় কি? একটা উপায় হচ্ছে আমার যে কর্টিসল তৈরি হওয়ার জায়গা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, স্পেসিফিক্যালি অ্যাড্রিনাল, ফ্যাসিকুলাটা এবং রেটিকুলারিস, ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ওই লেয়ারে একটা টিউমার হয়েছে বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ওই লেয়ারটা হাইপারপ্লেসিয়া হয়েছে, যে কারণেই হোক অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইটসেলফ অ্যাবনর্মাল, সে হাইপার ফাংশনিং হয়ে গিয়েছে। হাইপার ফাংশনিং হওয়ার ফলে সে অটোনোমাসলি, মানে তার এখন ACTH এর হেল্প লাগছে না, সে এমনি এমনি বেশি বেশি কর্টিসল তৈরি করছে। এখন আপনি চিন্তা করেন, আপনি বেসিক ফিজিওলজি জানেন, এই কর্টিসলটা এসে কি করবে?
এ এসিটিএইচকে বন্ধ করে দিবে, তাই না? কারণ এখন অনেক কর্টিসল ব্লাডে, এবং এই কর্টিসলটা অটোনোমাসলি তৈরি হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্যাথোলজির জন্য। সো এইটাকে বলে এসিটিএইচ নন ডিপেন্ডেন্ট, মানে এর এসিটিএইচ লাগছে না, বরং এসিটিএইচ সাপ্রেসড হয়ে যাচ্ছে যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো টিউমার বা হাইপারপ্লেসিয়া বা কোনো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্যাথোলজির জন্য কর্টিসল তৈরি হয়। ঠিক আছে, এটা এক সিনারিও গেল। আর এক সিনারিও হতে পারে যে আমার বডিতে কোনো কারণে এসিটিএইচ বেশি বেশি তৈরি হচ্ছে, এখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা নর্মাল, বাট এসিটিএইচ বেশি বেশি তৈরি হওয়ার ফলে এই এসিটিএইচ যে আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে হাইপার স্টিমুলেট করছে, এবং হাইপার স্টিমুলেট করার ফলে এখান থেকে বেশি বেশি কর্টিসল রিলিজ হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট, এই ক্ষেত্রে কর্টিসল তো হাই থাকবেই, তার সাথে সাথে এসিটিএইচও হাই থাকবে, কারণ কর্টিসল হাই হওয়ার মেইন রিজনই, প্রাইমারি রিজনই এখানে এসিটিএইচ হাই হওয়া। ঠিক আছে, এখন চিন্তা করি আমরা এসিটিএইচ হাই কোন কোন ক্ষেত্রে হতে পারে। এসিটিএইচ এর নর্মাল ফিজিওলজিক সোর্স হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। সো পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয় তাহলে এসিটিএইচ হাই হতে পারে, পিটুইটারি অ্যাডিনোমা। আর একটা কজ হতে পারে যে একটোপিক এসিটিএইচ। নর্মালি কিন্তু পিটুইটারি ছাড়া বডির অন্য কোনো টিস্যু এসিটিএইচ তৈরি করতে পারে না, কিন্তু রেয়ারলি ধরেন আপনার একটা লাঙে কার্সিনয়েড, লাঙে এক ধরনের টিউমার কার্সিনয়েড, অথবা লাঙে স্মল সেল কার্সিনোমা, অথবা অ্যাবডোমেনে কিছু নিউরোএন্ডোক্রাইন টিউমার আছে। এই তিনটা যে এক্সাম্পল বললাম, এই তিন ধরনের টিউমার আপনার একটোপিক্যালি এসিটিএইচ তৈরি করতে পারে, এবং এই এসিটিএইচ যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে কর্টিসল বাড়ায় কুশিং সিনড্রোম করতে পারে। ঠিক আছে, সো এই দুইটা যে কেস বললাম, আইদার পিটুইটারি অ্যাডিনোমা অথবা একটোপিক এসিটিএইচ, এগুলো হচ্ছে আমার এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। মানে হচ্ছে আমার এসিটিএইচ বেশি বেশি তৈরি হওয়ার ফলেই কুশিং সিনড্রোমটা হচ্ছে। তাহলে এন্ডোজেনাস কজকে আমরা এভাবে ভাগ করেছি, এসিটিএইচ ডিপেন্ডেন্ট এবং এসিটিএইচ নন ডিপেন্ডেন্ট। আমরা ওভারঅল সব থেকে কমন বলেছি যে আয়াট্রোজেনিক বা এক্সোজেনাসলি আমি যে কর্টিকয়েড থেরাপি দিই তার ফলে কুশিং সিনড্রোম হয়, এটা হচ্ছে ওভারঅল সব থেকে কমন কজ। কিন্তু এন্ডোজেনাসের মধ্যে আবার সব থেকে কমন কজ হচ্ছে আমার পিটুইটারি অ্যাডিনোমা। এই জন্যে পিটুইটারি অ্যাডিনোমা দিয়ে যদি কারোর কুশিং সিনড্রোম হয়, তাকে আমরা একটা স্পেশাল নাম দিয়েছি, সেই স্পেশাল নাম হচ্ছে কুশিংস ডিজিজ। কারোর যদি এন্ডোজেনাস কজে কুশিং সিনড্রোম হয়, তার 70% কেসেই হবে পিটুইটারি অ্যাডিনোমা দিয়ে, 10% কেসে হবে একটোপিক এসিটিএইচ দিয়ে, এবং 20% কেসে হবে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্যাথোলজি দিয়ে। এটা আমার মনে রাখতে হবে। আমরা এখানে ছবি দেখানোর চেষ্টা করেছি এন্ডোজেনাস কজগুলোতে। ফার্স্ট কজ এই যে দেখেন, এটা আমার পিটুইটারি গ্ল্যান্ডের একটা অ্যাডিনোমা। এই পিটুইটারি গ্ল্যান্ডের অ্যাডিনোমা থেকে যদি বেশি বেশি এসিটিএইচ তৈরি হয়, এটাকে কুশিংস ডিজিজ বলে। পরে ছবি দেখেন, এটা একটোপিক এসিটিএইচ এর একটা কজ, দেখেন স্মল সেল ক্যান্সার অফ দ্য লাং। একটোপিক এসিটিএইচ আমরা জানি যে লাংয়ের কার্সিনয়েড থেকেও হতে পারে, আবার অ্যাবডোমেনের কিছু নিউরোএন্ডোক্রাইন টিউমার, এখান থেকেও একটোপিক্যালি এসিটিএইচ তৈরি হতে পারে। ফাইনালি আমরা দেখিয়েছি যে নন এসিটিএইচ ডিপেন্ডেন্ট, এখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইটসেলফ ইজ প্যাথোলজিক্যাল। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপারপ্লেসিয়া হতে পারে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো টিউমার হতে পারে, যারা যারা বেশি বেশি অটোনোমাসলি কর্টিসল তৈরি করছে। সো আই হোপ আমরা কজগুলো ভালো মতো জানতে পেরেছি। ওভারঅল সব থেকে কমন কজ হচ্ছে আমার আয়াট্রোজেনিক। সো আমার কেউ কজ জানতে চাইলে সবার আগে আয়াট্রোজেনিক দিয়ে শুরু করব, তারপর আমরা এন্ডোজেনাসলি কজগুলো এভাবে ভাগ করে বলব, এসিটিএইচ ডিপেন্ডেন্ট, নন এসিটিএইচ ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে যে সিউডো কুশিংস মানেটা কি? সিউডো শব্দের অর্থ হচ্ছে ফেক। যখনই মনে করবেন যে সিউডো কোনোটাতে আছে, মানে ওইটা ওই জিনিসটা না, ওইটাকে নকল করছে। সো সিউডো কুশিংস হচ্ছে এটা আসলে কুশিং সিনড্রোম না, কিন্তু কিছু কিছু ডিজিজ কুশিং সিনড্রোমের মতো দেখতে মনে হতে পারে ক্লিনিক্যালি অ্যান্ড বায়োকেমিক্যালি। সেগুলো কি ডিজিজ? আমার অ্যালকোহল এক্সেস, যদি প্রাইমারি ওবেসিটি থাকে কারোর, আর যদি কারোর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকে, এই তিন ক্ষেত্রে আমার কুশিং সিনড্রোমের মতো ফিচার নিয়ে আসতে পারে। প্লাস কুশিং সিনড্রোমের মতো বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, মানে কি আমরা কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করি ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট দিয়ে, আমরা পরে সেটাতে আসবো। ওই ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট ফলস পজিটিভ চলে আসতে পারে এইসব কেসে। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি যে কুশিং সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচারটা কি। কুশিং সিনড্রোম এমন একটা সিনড্রোম, স্টেরয়েড ইউজ করার যে সাইড ইফেক্ট বা এক্সোজেনাস কর্টিসল সিক্রেট করার যে সাইড ইফেক্ট, এমন একটা সিনড্রোম যেটা পা থেকে মাথা পর্যন্ত অনেক ফিচার নিয়ে আসতে পারে। সো ওটা যদি আমি ওভারঅল মনে রাখতে চাই, আমাকে ডিভিশন করে মনে রাখতে হবে। সো মনে রাখার টেকনিক হচ্ছে আমি বডির পার্ট বাই পার্ট মনে রাখবো। আমরা একটা ফ্রেমওয়ার্ক দিয়েছি, আমি ফার্স্টে চিন্তা করব ওই পেশেন্টটার ফেস এবং হেডে কী অ্যাবনর্মালিটি থাকতে পারে। তারপর আমি চিন্তা করব রেস্ট অফ দ্য বডি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কী অ্যাবনর্মালিটি থাকতে পারে। তারপর আমরা চিন্তা করব পেশেন্টটার মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে কী অ্যাবনর্মালিটি থাকতে পারে, এবং লাস্টলি আমরা চিন্তা করব পেশেন্টটার ইন্টারনাল অর্গ্যান বা ইন্টারনালি কী কী সমস্যা থাকতে পারে।
এভাবে চিন্তা করলে আই হোপ আমাদের কোনো ফিচার মিস যাবে না। আচ্ছা, একটা কুশিং সিনড্রোমের পেশেন্ট আমার কথা শুনেন, তার ফেস দেখলে অনেক কিছু বলে দেয়। তার ফেসটা গোল হয়ে যায়, ওইটাকে বলি আমরা মুন ফেস, একদম রাউন্ডেড ফেস। তার ফেসটা অনেক লাল হয়ে যায়, ওটাকে আমরা বলি প্লেথোরিক বা ফেশিয়াল প্লেথোরা। তার ফেসে অ্যাকনি দেখা যায়। ফিমেলদের ক্ষেত্রে হার্সুটিজম, হার্সুটিজম মানে ফিমেলদের মেল প্যাটার্ন অফ হেয়ার ডিস্ট্রিবিউশন হয়ে যায় ফেসে। এবং ফাইনালি তাদের হেয়ার থিনিং মানে মাথার চুল পড়ে যায়। আচ্ছা, এখন এই যে ফেশিয়াল প্লেথোরাটা কেন হচ্ছে, এটা আমরা যদি একটু কজটা জানি, আমাদের কুশিং সিনড্রোমের অনেক ফিচারই মনে রাখা হয়ে যাবে। এই জন্য আমি এটা আগেই বলছি। এই স্টেরয়েডটা কী করে, এক্সেস স্টেরয়েডের একটা রোল হচ্ছে, এরা আমার বডির সাবকিউটিনিয়াস টিস্যু মানে স্কিনের নিচে যে ফ্যাট আছে সেই ফ্যাটটাকে নিয়ে রিডিস্ট্রিবিউশন করে এরা সেন্ট্রালি নিয়ে যায়, মানে আমার পেটের দিকে নিয়ে যায় এবং আমার ঘাড়ের পিছনে নিয়ে যায়। ঠিক আছে, সো আমার ইম্পর্টেন্ট জিনিস কি, আমার স্কিনের নিচের ফ্যাটটা সে সরায় নিচ্ছে। স্কিনের নিচের ফ্যাটটা সরায় নিলে কি হবে, আপনার ফেসের নিচের যে ফ্যাটটা সেটা সরে গেলে ফেসের নিচের যে ব্লাড ভেসেলগুলো সেগুলো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে এখন, এই কারণে আপনার ফেসটা রেড মনে হবে। আচ্ছা, আপনার স্কিনের নিচের ফ্যাট যদি সরে যায় আপনার স্কিনটা থিন হয়ে যাবে খুবই। আচ্ছা, এবং তারা সরে কোথায় যাচ্ছে, ঘাড়ের পিছনে যাচ্ছে, যে মানে ঘাড়ের পিছনে একটা ফ্যাট প্যাড জমা হবে, ওটাকে আমরা বাফেলো হাম্প বলি, এবং পেটে চলে যাচ্ছে, পেটে গেলে সেন্ট্রাল ওবিসিটি হবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আপনার জাস্ট মাথায় রাখেন, আমরা ছবি দেখাবো। আচ্ছা, ফেসের ছবিটা দেখাই, যে এখানে একটা কুশিং সিনড্রোমের পেশেন্টের ছবি দেখিয়েছি আমরা। দেখেন লেফট ছবিটাতে দেখেন তার ফেসটা কিন্তু রাউন্ডেড মনে হচ্ছে, তাই না? রাউন্ডেড ফেসটা কি মুন ফেস বলছি আমরা। তার ফেসটা কিন্তু রেডিশ প্লেথোরিক ফেস। তারপরে দেখেন তার চুলটা দেখেন, হেয়ার অনেকটাই কমে গেছে, হেয়ার লাইন রিসিড করেছে, হেয়ার থিনিং হয়ে গেছে। এখানে অতটা হার্সুটিজম বোঝা যাচ্ছে না, অনেকের আবার হার্সুটিজম খুব প্রমিনেন্ট হয়। আচ্ছা, রাইটের ছবিটাতে দেখেন, রাইটের ছবিতে অ্যাকনি খুব ভালো বোঝা যাচ্ছে, এটাও একটা কুশিং সিনড্রোমের পেশেন্টের ফেস। সো আমাদের এটা দেখে মনে রাখতে হবে, তার মুন ফেস, ফেসটা রেড বা প্লেথোরিক ফেস, ফেসে অ্যাকনি, হার্সুটিজম এবং হেয়ার থিন, এটা হচ্ছে আমার ফেস দেখে ফাইন্ডিং। রেস্ট অফ দ্য বডি যেটা আমি দেখতে পাচ্ছি সেটা দেখে আমার ফাইন্ডিং কি, আমি ওই যে বলেছি ফ্যাট রিডিস্ট্রিবিউশন ঘাড়ের পিছনে হলে একটা বাফেলো হাম্প দেখা যাবে, আমরা ছবি দেখাবো। ফ্যাট রিডিস্ট্রিবিউশন আমার পেটের মধ্যে হলে দেখা যাবে হচ্ছে সেন্ট্রাল ওবিসিটি। আচ্ছা, আর একটা খুবই ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে বিশেষ করে অ্যাবডোমেনে, এটা হচ্ছে স্ট্রায়া। স্ট্রায়া হচ্ছে আমার পার্পল কালারের স্ট্রায়া দেখা যাবে। আমরা স্ট্রায়া প্রেগনেন্সিতে অথবা ওবিসিটির কারণেও দেখতে পারি, কিন্তু সেই স্ট্রায়াগুলো হোয়াইট স্ট্রায়া হয়। কুশিং সিনড্রোমের যে স্ট্রায়াগুলো, সেই স্ট্রায়াগুলো হচ্ছে পার্পল স্ট্রায়া, আমরা ছবি দেখাবো। তারপর আরেকটা ফাইন্ডিং হচ্ছে তার স্কিনে ইজিলি ব্রুজড হয়ে যায় স্কিন, অল্প আঘাত লাগলেই স্কিনের নিচে রক্ত জমে যায়, এবং কোনো একটা আঘাত লাগলে সেই উনটা হিল হতে অনেক সময় লাগে কুশিং সিনড্রোমের পেশেন্ট। কুশিং সিনড্রোমের পেশেন্টের স্টেরয়েডের আরেকটা সাইড এফেক্ট হচ্ছে ইমিউনো সাপ্রেশন করে ফেলে, এই জন্য হিলিং অনেক ডিলে হয়ে যায়। আর একটা আমার স্কিনে ফাইন্ডিং আছে যেটা এখানে আমরা লিখি নাই, সেটা আমরা আগে বলে দিয়েছি। যেহেতু ফ্যাট সাবকিউটিনিয়াস ফ্যাটটা সরে যাচ্ছে, আমার স্কিনটা অনেক থিন হয়ে যাবে কুশিং সিনড্রোমের পেশেন্ট। আপনারা যদি কুশিং সিনড্রোমের পেশেন্ট নিজের হাতে এক্সামাইন করেন, আপনাদের নিজের স্কিনের সাথে যদি কম্পেয়ার করে দেখেন, তাহলে আর জীবনে ভুলবেন না যে তার স্কিনটা আসলে কত থিন। আচ্ছা, আমরা কিছু ছবি দেখি। এইটা আমি দেখিয়েছি যে আমাদের ঘাড়ের পিছনে বাফেলো হাম্প ফ্যাট রিডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে। তারপরে দেখেন খুবই ইম্পর্টেন্ট ফিগার, সেন্ট্রাল ওবিসিটি তো বোঝাই যাচ্ছে, তার সাথে দেখেন খুব সুন্দর স্ট্রায়া, পার্পল কালারের স্ট্রায়া। আচ্ছা, এই ছবিটা দেখেন পায়ে ইজিলি ব্রুজড হয়ে যায়, তার একটু আঘাত লাগলে ব্রুজড হয়ে যায়, এবং আঘাত লাগলে উনটা হিল হতে অনেক সময় লাগে। আচ্ছা, এখন মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের আমরা অ্যাবনর্মালিটি দেখি। খুবই ইম্পর্টেন্ট, যেটা সব থেকে আগে লিখেছি, প্রক্সিমাল মাসল, আমার যে থাইয়ের মাসল এবং আমার যে আর্মের মাসল, এই মাসলগুলো উইকনেস ডেভেলপ করে, এবং উইকনেসের থেকেও ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে এই মাসলগুলো ওয়েস্টেড হয়ে যায়, এই মাসলগুলো চিকন হয়ে যায়। দেখেন আপনি থাইয়ের মাসল যদি চিকন হয়ে যায়, আপনার পায়ের মেইন বাল্কের মাসলই চিকন, তখন পাটা একটা কাঠির মতো হয়ে গেল, হাতটাও আমার কাঠির মতো হয়ে গেল, তাই না? আর আপনার তার সাথে আছে আপনার সেন্ট্রাল ওবিসিটি। সো এই সেন্ট্রাল ওবিসিটি এবং হাত পা সব কাঠির মতো, এটা দেখতে মনে হয় এর লেমন অন এ স্টিক, মানে লেমনটা আপনার বডিটা এবং তার সাথে 4টা স্টিক আপনার হাত পা। এই জিনিসটা হচ্ছে কমনলি কুশিং সিনড্রোমকে ডিনোট করে এভাবে, লেমন অন এ স্টিক অ্যাপিয়ারেন্স। আচ্ছা, আর একটা মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের অ্যাবনর্মালিটি হচ্ছে অস্টিওপোরোসিস। এই স্টেরয়েডের জন্য আমার বোনসের ডেন্সিটি কমে যায়,
বোনসের ডেন্সিটি কমে গেলে তখন বোনসগুলো অনেক ভঙ্গুর হয়ে যায়, তারা ইজিলি ফ্র্যাকচার হয়ে যেতে পারে। সো অস্টিওপোরোসিসের কারণে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার খুবই কমন। এর সাথে সাথে আর একটা কমন যে ফ্র্যাকচার যদি আপনার স্পাইনে হয়, ভার্টিব্রাল কলামে যদি কারোর ফ্র্যাকচার হয়, সেটাকে বলে কম্প্রেশন ফ্র্যাকচার। কম্প্রেশন ফ্র্যাকচারের জন্য পেশেন্টের হাইট কমে যেতে পারে। আচ্ছা, সো মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে আমরা কি অ্যাবনর্মালিটি পেলাম? প্রক্সিমাল মাসল ওয়েস্টিংয়ের জন্য প্লাস সেন্ট্রাল ওবিসিটি দুইটা মিলে হচ্ছে লেমনন্সটিক অ্যাপিয়ারেন্স। এর সাথে সাথে আমার অস্টিওপোরোসিসের জন্য ফ্র্যাকচার এবং স্পাইনে ফ্র্যাকচার হওয়ার কারণে আমার ডিক্রিজড হাইট। আচ্ছা, এই ছবিটা আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু দেখেন অনেক ফাইন্ডিংই আছে, বাকিগুলো তো আমরা দেখে ফেলেছি। তার মধ্যে ইম্পর্টেন্ট কি, এখানে দেখেন প্রক্সিমাল থাই মাসলগুলো একদম ওয়েস্টেড হয়ে গিয়েছে এবং কম্বাইন্ড উইথ দ্য অ্যাবডোমিনাল ওবিসিটি ইট সিমস লাইক দ্য পেশেন্ট ইজ লাইক এ লেমন অন এ স্টিক। আচ্ছা, এখন আমরা ইন্টারনাল কথাবার্তায় যাই। আমাদের বডির ভিতরে কি করছে? আমাদের বডির ভিতরে কুশিং সিনড্রোম কি করছে? এই স্টেরয়েডগুলো আমার ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে, হাইপারটেনশন, আমার ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দিচ্ছে, ডায়াবেটিস, আমার স্টমাকে যে পেপটিক আলসার ডিজিজ করছে, চোখে ক্যাটারাক্ট করছে এবং ব্রেইনে সাইকোসিস বা সাইকেট্রিক ম্যানিফেস্টেশন করছে। সো এই পাঁচটা জিনিস আমার মনে রাখতে হবে যে কুশিং সিনড্রোম হাইপারটেনশন করতে পারে, ডায়াবেটিস করতে পারে, পেপটিক আলসার ডিজিজ করতে পারে, ক্যাটারাক্ট করতে পারে এবং সাইকোসিস করতে পারে। এবং ফিমেলদের ক্ষেত্রে একটা এক্সট্রা, এরা মেনস্ট্রাল ডিস্টারবেন্স করতে পারে। ঠিক আছে, এটা আমার ডেভিডসনের একটা ছবি। এই ডেভিডসনের ছবিতে মোটামুটি সব ফিচার একসাথে দিয়েছে, কিন্তু আমরা যেহেতু ভাগ ভাগ করে পড়েছি, আমরা কিন্তু কোনো ফিচার মিস যাবে না। আমরা এখান থেকে রিভিউ করতে পারি। দেখেন ফেসে আমরা পড়ে এসেছি মুন ফেস হবে, এখানেও মুন ফেস আছে। আমরা পড়ে এসেছি ফেশিয়াল প্ল্যাথোরা হবে, আমরা পড়ে এসেছি হার্সুটিজম হবে, হেয়ার থিনিং হবে, অ্যাকনি হবে, সবই কিন্তু এখানে আছে। আমরা স্কিনে কি পড়ে এসেছি? বাফেলো হাম তো এখানে দেখানো সম্ভব না, এখানে সামনে থেকে একটা ছবি দেখিয়েছে, যদি সাইড থেকে দেখাতো আমরা বাফেলো হামটা দেখতে পারতাম। সেন্ট্রাল ওবিসিটি এখানে দেখিয়েছে, আমরাও পড়েছি। স্ট্রায়াগুলো দেখিয়েছে, আমরাও পড়েছি। দেখিয়েছে এখানে ইজিলি ব্রুজিং হয়ে যাচ্ছে, আমরাও পড়েছি সেটা। দেখেছি যে উন্ড হিলিং ডিলে হয়, সেটাও আমরা পড়েছি। মাস্কুলোস্কেলিটাল সিস্টেম থেকে এখানে দেখিয়েছে প্রক্সিমাল মাসল ওয়েস্টিং হয়, আমরা পড়েছি সেটা। এখানে দেখিয়েছে অস্টিওপোরোসিস, এখানে দেখিয়েছে কম্প্রেশন ফ্র্যাকচার। এখানে ইন্টারনালের কি কথা বলেছে দেখেন, হাইপারটেনশন, একটা প্রেশার মেশিন লাগিয়ে দিয়েছে। হাইপারগ্লাইসিমিয়া, ইনজেকশন দিয়ে আমাকে বোঝাচ্ছে, ইনসুলিন হয়তো বা কোনো একটা ইনজেকশন দিয়ে বোঝাচ্ছে। তারপরে দেখেন স্টমাকের ছবি এঁকে আমাকে বোঝাচ্ছে পেপটিক আলসার। ব্রেইনের দিকে দেখিয়ে আমাকে বোঝাচ্ছে সাইকোসিস। এক চোখে আমরা ক্যাটারাক্ট আঁকিয়ে দেখাচ্ছে ক্যাটারাক্ট। সো এই সবগুলো ফিচার আলটিমেটলি আমরা পড়ে এসেছি। এটা একদম সামারি আকারে একটা ফিগারে দেওয়া আছে ডেভিডসন। আচ্ছা, এখন স্পেশাল কিছু জিনিস, হ্যাঁ, সেই জিনিসটা আমাকে জানতে হবে। এই এক্সেস স্টেরয়েডের কারণে আমার ব্লাডে এবং আমার ইমিউন সিস্টেমে কী সমস্যা হচ্ছে। ইমিউন সিস্টেমের কথায় আসি, আমার ইমিউনিটি ডিপ্রেস করে দেয় কুশিং সিনড্রোম, মানে আমার স্টেরয়েড ইমিউনিটি ডিপ্রেস করে দেয়, এটা সবাই জানি আমরা। ইমিউনিটি ডিপ্রেস হওয়ার কারণে কি হয়, একটা মানুষের ইজিলি ইনফেকশন হয়। সো একটা কুশিং সিনড্রোমের পেশেন্টের দেখবেন যে ইনফেকশন অনেক ইজিলি হচ্ছে, কারণ তার ইমিউন সিস্টেম অনেক দুর্বল। আচ্ছা, আর ব্লাড পিকচারে বাকি অনেক ফাইন্ডিং আছে ব্লাড পিকচারে, ডাব্লিউবিসি রিলেটেড মেইনলি, কিন্তু ওইটার থেকে ক্লিনিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কুশিং সিনড্রোম একটা হাইপার কোয়াগুলেবল স্টেট, মানে কুশিং সিনড্রোমের পেশেন্টের খুব ইজিলি ব্লাডটা ক্লট হয়ে যায়। এখন কারোর যদি ডিপ ভেইন অফ দ্য লেগসে ব্লাড ক্লট হয়ে যায়, ওটার নাম হচ্ছে ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিস। কুশিং সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে এই ডিভিটি, কারণ এই ডিভিটি থেকে এই লেগের ভেইনের থ্রম্বোসিস হয়েছে, এই থ্রম্বাসের কোনো একটা পার্ট যদি ছুটে যায় বা ডিসলজ হয়ে যায়, তারা খুব ইজিলি লাংসে চলে আসতে পারে। ভেনাস পাথওয়ে দিয়ে রাইট হার্টে আসবে, রাইট হার্ট থেকে লাংসে যাবে, এবং লাংসে যে তারা একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন করতে পারে, সেটার নাম হচ্ছে পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, এটা আমার মনে রাখতে হবে যে কুশিং সিনড্রোমের একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হচ্ছে এই পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, এখন আমরা আসি যে তার কিডনির উপর ইফেক্টটা কী। আমরা জানি আসলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে অ্যালডোস্টেরনটা আছে, তারা কিডনির উপর খুব ইম্পর্ট্যান্ট একটা ইফেক্ট ফেলে। তারা কিডনিতে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, পটাশিয়াম বের করে দেয় এবং প্রোটন বের করে দেয়। এটা কিভাবে করে এটা আমরা প্রাইমারি অ্যালডোস্টেরনিজম লেকচারে বলবো,
কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কর্টিসল বা স্টেরয়েড সেটা কিন্তু একটা উইক মিনারেলোকর্টিকয়েড, মানে দুর্বল মিনারেলোকর্টিকয়েড। আমার কর্টিসল লেভেল যখন ব্লাডে নর্মাল থাকে, একটা নর্মাল মানুষ, তখন তাদের এই মিনারেলোকর্টিকয়েড ইফেক্টটা দেখাতে পারে না। কিন্তু কর্টিসল যদি এলিভেটেড হয়ে যায় কুশিং সিনড্রোমে, তখন তারা এই মিনারেলোকর্টিকয়েড ইফেক্টটা দেখাতে পারে। কেন নর্মাল লেভেলে পারে না? কারণ নর্মাল লেভেলে কিডনিতে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে 11 বেটা HSD2। এই 11 বেটা HSD2টা এই কর্টিসলটাকে ইনঅ্যাক্টিভেট করে কর্টিসন বানায় দেয়। আচ্ছা, কিন্তু এলিভেটেড লেভেল যখন হয়ে যায় কর্টিসলের বা অন্যান্য এক্সোজেনাস স্টেরয়েডের, তখন এই এনজাইমগুলো স্যাচুরেটেড হয়ে যায়। এনজাইম আর কতই কর্টিসল ইনঅ্যাক্টিভেট করবে, এত কর্টিসল ব্লাডে। সো এই এক্সট্রা কর্টিসল এসে সুন্দর মতন অ্যালডোস্টেরন রিসেপ্টরের সাথে বাইন্ড করে তারা অ্যালডোস্টেরনের ইফেক্টটা দেখা দিতে পারে। সো একটা কুশিং সিনড্রোমের পেশেন্ট এক্সেস অ্যালডোস্টেরনের ফিচার নিয়ে আসতে পারে। সেগুলো কি? এক্সেস সোডিয়াম অ্যাবজর্পশন করার জন্য হাইপার ভলিমিয়া, কারণ সোডিয়ামের সাথে সাথে ওয়াটারও চলে আসবে আমার বডিতে। আমাদের সবারই একটা লং কনসেপ্ট থাকে যে বডিতে যদি সোডিয়াম বেশি বেশি অ্যাবজর্ব হয় তাহলে মনে হয় হাইপার ন্যাট্রিমিয়া হবে। এটা ভুল, কারণ সোডিয়াম বডিতে বেশি বেশি অ্যাবজর্ব হওয়ার সাথে সাথেই সোডিয়ামটাকে ডাইলিউট করার জন্য ওয়াটারও বেশি বেশি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাই না? কারণ ওয়াটার ফলোস সোডিয়াম। এই কারণে কি হবে, সোডিয়াম বেশি বেশি অ্যাবজর্ব করার জন্য বডিতে পানির পরিমাণ বেশি হয়ে যাবে। পানির পরিমাণ বেশি হওয়ার কন্ডিশনটাকে বলে হাইপার ভলিমিয়া। পানি বেশি হয়ে গেলে কি হবে, বডিতে ভাস্কুলার কম্পার্টমেন্টে যদি পানি বেশি হয়ে যায় তাহলে হাইপার টেনশন হবে। আর বডির ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যদি পানি বেশি হয়ে যায় তাহলে ইডিমা হবে। সো সোডিয়াম ওয়াটার রিটেনশনের কারণে হাইপার টেনশন এবং ইডিমা হচ্ছে। পটাশিয়াম বের করে দেওয়ার জন্য হাইপোক্যালিমিয়া হচ্ছে। এবং প্রোটন আমার একটা অ্যাসিড যদি বডিতে বের হয়ে যায় সেটা অ্যালকালোসিস। যেহেতু কিডনির কারণে অ্যাসিড বের হয়ে যাচ্ছে, এটা মেটাবলিক অ্যালকালোসিস। যদি লাংসের কারণে অ্যাসিড বের হয়ে যায় তো ওটা রেসপিরেটরি অ্যালকালোসিস হতো, ঠিক না? সো কিডনির উপর এটাই ইফেক্ট ইন শর্ট, যে সোডিয়াম ওয়াটার রিটেনশন, পটাশিয়াম এক্সক্রিশন, অ্যাসিড এক্সক্রিশন। সুন্দর। এখন আমরা আর একটা জিনিস শিখি যে নর্মালি আমরা কুশিং সিনড্রোমে যতগুলো কজ শিখলাম সব কজেরই ক্লিনিক্যাল ফিচার তো আমাদের মোরলেস সেম, কিন্তু একটোপিক ACTH আমার আর একটা এক্সট্রা জিনিস আসে। কি জিনিস? আমাকে বুঝতে হবে যে ACTH, এটাও আমি নেক্সট ক্লাসে পড়াবো, অ্যাডিশনস ডিজিজের ক্লাসে এই কনসেপ্টটা ক্লিয়ার করবো যে আমাদের ACTH এর আসলে কিডনির উপর রোল ছাড়াও আর একটা রোল আছে, যে তারা আমাদের স্কিনের যে মেলানোসাইট আছে সেই মেলানোসাইটকে স্টিমুলেট করে বডিতে হাইপার পিগমেন্টেশন করতে পারে, বিভিন্ন জায়গায় পিগমেন্টেড এরিয়া করতে পারে। তাহলে দেখেন যে বাকি কজগুলোর মধ্যে ACTH বেশি, কিন্তু মোটামুটি শুধু পিটুইটারি অ্যাডিনোমা আর একটোপিক ACTH। সেক্ষেত্রে পিটুইটারি অ্যাডিনোমাতে ACTH আসলে বেশি, ঠিক আছে, কিন্তু অত হাই লেভেলের না যে তারা হাইপার পিগমেন্টেশন করবে। কিন্তু একটোপিক ACTH লেভেল এত হাই থাকে যে তারা হাইপার পিগমেন্টেশন করতে পারে। এবং আমরা জানি হাইপার পিগমেন্টেশনে ACTH মিডিয়েটেড হাইপার পিগমেন্টেশন হচ্ছে অ্যাডিশনস ডিজিজের ক্লাসিক্যাল ফিচার। কিন্তু এই কুশিং সিনড্রোম দেখেন, ইট ইজ এ গ্রেট মিমিকার। এটা অন্য অন্য ডিজিজকেও নকল করতে পারে। কিডনির উপরে অ্যালডোস্টেরনের মতো নকল করেছে, এবং স্কিনের উপরে এই পিগমেন্টেশনের ক্ষেত্রে এ আবার অ্যাডিশনস ডিজিজের মতো নকল করছে। আচ্ছা, এটা আমরা ছবি দেখানোর চেষ্টা করেছি। এই পিগমেন্টেশনটা দেখেন, পেশেন্টের হাতে হাইপার পিগমেন্টেড এরিয়া একদম কালো হয়ে গিয়েছে। সো কোনো কুশিং সিনড্রোমের পেশেন্ট আমি যদি সাসপেক্ট করি প্লাস এই হাইপার পিগমেন্টেড এরিয়া আছে, তাহলে আমরা একটা ধারণা করতে পারি তার একটোপিক ACTH হতে পারে, কোনো একটা জায়গায় একটোপিক ACTH হতে পারে। আচ্ছা, এখন আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে কুশিং সিনড্রোম, আমরা জানি ক্লিনিক্যাল ফিচার সব আমাদের জানতে হবে, কারণ সবগুলো একটা ক্লাসিক্যাল কুশিংস নিয়ে আপনাকে খুব রেয়ারলি আসবে। সো আপনার একটা ওয়াইড স্কোপ রাখতে হবে, খুব ওপেন মাইন্ডেড থাকতে হবে এই ব্যাপারে যে পেশেন্টের কুশিং সিনড্রোম হতে পারে। এবং হিস্ট্রি খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে কোনো স্টেরয়েড নেওয়ার হিস্ট্রি, হোক সেটা সিস্টেমিক, হোক সেটা টপিক্যাল, হোক সেটা ইনহেলড, হিস্ট্রি নিতে হবে। তার সাথে সাথে আপনার এক্সামিনেশন করতে হবে, হেড টু টো যে কোনো জায়গায় অ্যাবনর্মালিটি হতে পারে। আবার কী অ্যাবনর্মালিটি আমরা দেখিয়েছি। সো আপনি এরকম হিস্ট্রি এবং এক্সামিনেশনের পরে যখন আপনি সাসপেক্ট করবেন যে পেশেন্টের কুশিং সিনড্রোম হতে পারে, তখন আপনার কুশিং সিনড্রোমটাকে ডায়াগনোসিস করতে হবে, প্লাস কুশিং সিনড্রোম কী কারণে হয়েছে সেটা বের করতে হবে, তাই না? সো ইনভেস্টিগেশন আমার 2 স্টেপ প্রসেস। ইনভেস্টিগেশনের প্রসেসটা কিন্তু কুশিং সিনড্রোম খুবই লজিক্যাল, 2 স্টেপ প্রসেস। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি প্রুফ করবো যে এই পেশেন্টের কুশিং সিনড্রোম হয়েছে, মানে তার ব্লাডে এক্সেস কর্টিসল অথবা এক্সেস স্টেরয়েডের আমরা সাইন দেখব। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমার প্রুফ দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ কুশিং সিনড্রোম। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার
হ্যাঁ, আমি এখন প্রুফ করে ফেলেছি পেশেন্টের কুশিং সিনড্রোম আছে। এখন আমি কজ আইডেন্টিফাই করব। কজের মধ্যে সবথেকে কমন যে কজ আয়াট্রোজেনিক কুশিং, সেটা কিন্তু আমার কোনো ইনভেস্টিগেশন লাগে না, সেটা হিস্ট্রি দিয়ে হয়ে যায়। সো আমি যদি কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করার পর দেখি যে পেশেন্টের আয়াট্রোজেনিক কুশিং না, মানে কোনো স্টেরয়েডের হিস্ট্রি নাই, তখন আমার থাকলো হচ্ছে 3টা কজ, তাই না? কোনো অ্যাড্রিনাল প্যাথোলজি, পিটুইটারি অ্যাডিনোমা অথবা একটোপিক এসিটিএইচ। এই 3টা কজ আমাকে আলাদা করতে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফার্স্ট স্টেপে চলে যাই, এস্টাবলিশিং কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম এস্টাবলিশ করতে 3টা টেস্ট আমরা ব্যবহার করি। 3টা টেস্টেরই 3টা প্রিন্সিপাল আগে জানতে হবে। ফার্স্ট যে টেস্টের কথা বলেছি সেটা হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট। এই টেস্টের প্রিন্সিপাল আমরা একটু দেখি। ডেক্সামেথাসন হচ্ছে একটা স্টেরয়েড। আমরা যদি ডেক্সামেথাসন কাউকে লো ডোজে দিয়ে দিই, একটা নর্মাল মানুষের কী হবে আমরা সেটা বোঝাচ্ছি। সেই ডেক্সামেথাসনটা যে কী হবে, আমরা বলেছি যে বাইরের থেকে দিই বা ভিতরের কর্টিসল হোক, স্টেরয়েড যখন ব্লাডে আছে এবং বেশি পরিমাণে আছে, তারা এসিটিএইচকে বন্ধ করে দেয়। সো আমরা বাইরের থেকে যখন লো ডোজে ডেক্সামেথাসন দিচ্ছি, তারা আমার পিটুইটারির এসিটিএইচকে বন্ধ করে দিবে। পিটুইটারি এসিটিএইচ যদি বন্ধ হয়ে যায়, পিটুইটারি এসিটিএইচ আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে না। অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট না করলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কর্টিসলও সিক্রেট করবে না। তার মানে কি, আমি বাইরের থেকে যদি ডেক্সামেথাসন দেই, তাহলে পেশেন্টটার ব্লাডে কর্টিসল কমে যাওয়ার কথা, ঠিক না? কর্টিসল সাপ্রেস হয়ে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু একটা মানুষের যদি কুশিং সিনড্রোম হয় ডিউ টু এনি কজ, তাকে আমি লো ডোজে ডেক্সামেথাসন দিলে আমার কর্টিসল সাপ্রেস হবে না। সো ফার্স্ট টেস্টের প্রিন্সিপাল আমরা বুঝে গেছি, ফেলিয়ার টু সাপ্রেস কর্টিসল উইথ লো ডোজ অফ ওরাল ডেক্সামেথাসন। ফার্স্ট টেস্ট শেষ। সেকেন্ড টেস্ট হচ্ছে আমার মিডনাইট স্যালিভারি কর্টিসল মাপা। আচ্ছা, এটার প্রিন্সিপাল কি? আমার বডি কিন্তু যে স্টেরয়েডটা তৈরি করে কর্টিসল অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, এটা কিন্তু সবসময় সেম রেটে তৈরি হয় না। আমার বডির স্টেরয়েড ম্যাক্সিমাম তৈরি হয় সকালবেলা, আমি ঘুম থেকে ওঠার পরেই আমার বডি, বা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগের থেকে আমার বডি স্টেরয়েড ম্যাক্সিমাম লেভেলে সিক্রেট করা তৈরি করে। এটার উদ্দেশ্য হচ্ছে সারাদিন যাতে আমরা এনার্জি পাই এই স্টেরয়েড দিয়ে। এবং আমার বডি স্টেরয়েড সব থেকে কম কখন তৈরি করে সেটা হচ্ছে মিডনাইট, একদম মাঝরাত বরাবর। এটাকে বলে আমার স্টেরয়েডের সার্কেডিয়ান রিদম, যে একদম সকালে সব থেকে বেশি থাকবে স্টেরয়েড বা কর্টিসল, মিডনাইটে যে সব থেকে কম থাকবে। যার কুশিং সিনড্রোম হয়েছে তাদের এই সার্কেডিয়ান রিদম লস্ট, তখন আমি মিডনাইটে কর্টিসল মাপলেও সেটা এলিভেটেড পাবো। সো এলিভেটেড মিডনাইট কর্টিসল। আমরা এলিভেটেড মিডনাইট ব্লাডের কর্টিসলও দেখতে পারি, কিন্তু মিডনাইটে স্যালিভারি কর্টিসল দেখা মোর কনভিনিয়েন্ট, এই জন্য আমরা স্যালিভারি কর্টিসল ইউজুয়ালি দেখি মিডনাইটে। আচ্ছা, এটা আমার সেকেন্ড টেস্ট। থার্ড টেস্ট হলো আমি ডাইরেক্টলি 24 আওয়ার তার কর্টিসল মাপবো, ইউরিনের 24 আওয়ার কর্টিসল। কারণ কর্টিসল যে কোনো এক মোমেন্টে মাপলে সেটা কখনোই অ্যাকুরেট হবে না, কারণ আমরা বলেছি কর্টিসল একটা সার্কেডিয়ান রিদম আছে, সবসময় সেমভাবে সিক্রেট হয় না। সো ইউরিনারি যদি আমি একটা সিঙ্গেল ইউরিনারি স্যাম্পল নিয়ে কর্টিসল মাপি, সেখানে কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। সো আমি ওটা দিয়ে বলতে পারবো না, আমার 24 আওয়ার্স ইউরিনারি কর্টিসল মাপতে হবে। সো এই 3টা টেস্টের আমরা যদি যে কোনো 2টা টেস্ট পজিটিভ পেয়ে যাই, তাহলে আমরা পেশেন্টকে একদম সার্টেনলি বলতে পারবো যে তার কুশিং সিনড্রোম আছে, ঠিক আছে? এখন আমার ফার্স্ট স্টেপ কিন্তু শেষ, আমি কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করে ফেলেছি। এরপরে আমার নেক্সট স্টেপ হচ্ছে কজ বের করা। কজ বের করা, আমরা স্লাইড দেখানোর আগে একটু কথা বলে নিই। দেখেন, আমরা এক্সোজেনাস কজের জন্য কিন্তু সেকেন্ড স্টেপ আর লাগবে না, তাই না? আমরা কুশিং সিনড্রোম আছে ডায়াগনোসিস করলাম, পেশেন্টের যদি স্টেরয়েডের হিস্ট্রি থাকে, তাহলে আমার সেকেন্ড স্টেপে যাওয়ার আগেই ডায়াগনোসিস কমপ্লিট। কিন্তু আমরা যদি ধরে নিলাম যে তার এক্সোজেনাস কোনো স্টেরয়েড বা আয়াট্রোজেনিক কোনো কজ নাই, তাহলে কিন্তু তার কজ 3টা: অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো টিউমার বা হাইপারপ্লেসিয়া, পিটুইটারি অ্যাডিনোমা এবং একটোপিক এসিটিএইচ। এই 3টা কজকে খুব ইজিলি 2 ভাগে ভাগ করার উপায় কি? আমার এসিটিএইচ মাপা, ঠিক না? কারণ আমি বলেছিলাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে নন এসিটিএইচ ডিপেন্ডেন্ট। সো আমরা এসিটিএইচ যদি মাপি, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্যাথোলজি থাকলে কি হবে? এসিটিএইচ নেগলিজিবল বা একদম লো লেভেলে থাকবে। অন্যদিকে বাকি 2টা প্যাথোলজি কিন্তু এসিটিএইচ ডিপেন্ডেন্ট। সো বাকি 2টা প্যাথোলজিতে এসিটিএইচ হাই পাবো, ঠিক না? আচ্ছা, সো এটাই দেখেন, ফার্স্ট স্টেপ শেষ হওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে আমার এসিটিএইচ মাপা। এসিটিএইচ যদি আনডিটেক্টেবল অথবা ভেরি লো লেভেল থাকে, তাহলে আমি ধরতে পারি এটা অ্যাড্রিনাল প্যাথোলজি। আর এসিটিএইচ যদি অনেক হাই লেভেলে থাকে, তাহলে আমি ধরতে পারি এটা আইদার কুশিংস ডিজিজ বা পিটুইটারি অ্যাডিনোমা অথবা একটোপিক এসিটিএইচ। আচ্ছা, এখন অ্যাড্রিনাল প্যাথোলজিও না, এসিটিএইচ হাই, তাহলে তো আমার চয়েস 2টা। এই 2টাকে আমরা আলাদা করব কীভাবে? এই 2টাকে আলাদা করাও খুবই সহজ।
দেখেন এই দুইটাকে আমি আলাদা করি একটা টেস্ট দিয়ে, সেটা হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। আগে আমরা কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করেছিলাম লো ডোজে, ঠিক আছে? লো ডোজে কোনো কুশিং সিনড্রোমকেই সাপ্রেস করতে পারে না ডেক্সামেথাসোন, কিন্তু হাই ডোজ দিলে তারা পিটুইটারি অ্যাডিনোমা বা কুশিংস ডিজিজকে সাপ্রেস করতে পারে। অন্যদিকে একটোপিক এসিটিএইচ এর কিন্তু কোনো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম নাই। পিটুইটারি অ্যাডিনোমার ক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আছে দেখেই হাই ডোজে সাপ্রেস করতে পারছেন, কিন্তু একটোপিক এসিটিএইচ তার কোনো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম নাই। ওটা তো পিটুইটারি টিস্যুই নেই ওখানে, ওটা পুরো একটা আলাদা জায়গা থেকে এসিটিএইচ তৈরি হচ্ছে। সো ওর কোনো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম নাই, যত ডোজেই আপনি ডেক্সামেথাসোন দেন ও সাপ্রেস হবে না। সো হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট যদি আমরা করি, যদি আমরা কর্টিসল সাপ্রেস করতে পারি তাহলে এটা পিটুইটারি অ্যাডিনোমা বা কুশিংস ডিজিজ। যদি আমরা হাই ডোজেও সাপ্রেস না করতে পারি, একটা একটোপিক এসিটিএইচ। খুব ইজি। তাহলে আমরা এই সিম্পল দুইটা টেস্টের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে নিলাম আমার বডির ভিতরে যে তিনটা লোকেশান ছিল, তিনটা লোকেশানের কোন লোকেশানে আমার প্রবলেম। এখন থার্ড স্টেপ হলো যে লোকেশনে প্রবলেম সেটা তো আমার আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা কী, তাই না? অ্যাড্রিনাল গ্ল্যান্ডে টিউমারও থাকতে পারে, হাইপারপ্লেসিয়াও থাকতে পারে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কী সেটা আমার আইডেন্টিফাই করতে হবে। সেটার জন্য আমার মেইনলি ইমেজিং দরকার। আমি যদি অ্যাড্রিনাল প্যাথোলজি চিন্তা করি তাহলে আমরা অ্যাবডোমেনের একটা সিটি স্ক্যান করব। আমরা যদি পিটুইটারি প্যাথোলজি বা কুশিংস ডিজিজ চিন্তা করি তাহলে আমরা পিটুইটারি একটা এমআরআই করব। আর আমরা যদি একটোপিক চিন্তা করি, একটোপিক তো আমি বলেছি যে লাংসে হতে পারে, অ্যাবডোমেনের নিউরোএন্ডোক্রাইন টিউমারও হতে পারে। সো আমার লাংসেরও সিটি স্ক্যান করতে হবে, অ্যাবডোমেনেরও সিটি স্ক্যান করতে হবে। এর সাথে সাথে আমি আরেকটা কথা সেটা বলিনি, সেটা এখন এক্সপ্লেন করবো না। আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন সিন্টিগ্রাফি। এই নিউরোএন্ডোক্রাইন টিউমারগুলো অ্যাকচুয়ালি সোম্যাটোস্ট্যাটিন সিন্টিগ্রাফিতে খুব ভালো ধরা পড়ে, কারণ সোম্যাটোস্ট্যাটিন যে ওইসব জায়গায় জমে যায়, ঠিক আছে? সো একটোপিক এসিটিএইচের জন্য আমার তিনটা টেস্ট জাস্ট। আমি লাংসে একটা সিটি স্ক্যান করব যে ব্রঙ্কিয়াল কার্সিনয়েড অথবা স্মল সেল ক্যান্সার আছে কিনা। আমি অ্যাবডোমেনের একটা সিটি স্ক্যান করব যে অ্যাবডোমেনে কোনো নিউরোএন্ডোক্রাইন টিউমার আছে কিনা। আর ফাইনালি আমি সোম্যাটোস্ট্যাটিন সিন্টিগ্রাফি করব। এটা করলে কিন্তু আমি লোকালাইজ করে ফেলছি লেশনটা। আচ্ছা, এখানে আমি একটা অ্যালগোরিদম দেখিয়েছি, আমরা যে কথা বললাম সেটারই একটা শর্ট ভার্সন। সো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে খুব ইজিলি রিভিশন দিতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আমি যদি ক্লিনিক্যাল ফিচার দেখে সাসপেক্ট করি সেটা কুশিং সিনড্রোম, স্টেপ 1 হচ্ছে আমার তিনটা টেস্ট করে বা তিনটার মধ্যে দুইটা করে আমার প্রুফ করতে হবে এটা কুশিং সিনড্রোম। সো লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, মিডনাইট স্যালিভারি কর্টিসল অথবা 24 আওয়ার ইউরিনারি কর্টিসল, এই তিনটার মধ্যে যদি আমি দুইটা পেয়ে যাই, আমি প্রুফ করে ফেললাম যে এটা কুশিং সিনড্রোম। প্রুফ করার সাথে সাথেই আমি হিস্ট্রি নিয়ে নিব যে স্টেরয়েডের হিস্ট্রি আছে কিনা। যদি স্টেরয়েডের হিস্ট্রি থাকে তাহলে তো আমার পরের স্টেপগুলো দরকারই নেই। যদি বাইরে থেকে স্টেরয়েডের হিস্ট্রি নেওয়া না থাকে তাহলে আমার নেক্সট স্টেপ হচ্ছে এসিটিএইচ দেখা। এসিটিএইচ যদি আনডিটেক্টেবল হয়, মানে আমার কজটা হচ্ছে অ্যাড্রিনাল কজ, তখন আমি সিটি অ্যাবডোমেন করব। এসিটিএইচ যদি অনেক হাই হয় তখন আমার দুইটা কজ হতে পারে। এই জন্য আমি হাই ডোজ দিয়ে দেখবো যে দুইটার মধ্যে কোনটা। হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্টে যদি সাপ্রেসড হয়, মানে আমার কজটা হচ্ছে কুশিংস ডিজিজ, আমি পিটুইটারি এমআরআই করব। যদি সাপ্রেস না হয়, আমার কজ হচ্ছে একটোপিক এসিটিএইচ, আমি সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট এবং সোম্যাটোস্ট্যাটিন সিন্টিগ্রাফি করব। খুব ইজি। এরপরে দেখেন ম্যানেজমেন্ট। ডায়াগনোসিস করাটাই একটু ডিফিকাল্ট, ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইজি। যে ডিজিজ হবে তার জন্য সেরকম ম্যানেজমেন্ট। আমার যদি এক্সোজেনাস বা আয়াট্রোজেনিক কুশিংস হয়, আমি স্টেরয়েডের ডোজটা ট্যাপার করে বন্ধ করে দেবো। আমি স্টেরয়েডের ডোজটা হুট করে বন্ধ করতে পারবো না, কারণ হুট করে বন্ধ করলে আমার আরেকটা ডিজিজ হবে, সেটা হচ্ছে অ্যাডিসোনিয়ান ক্রাইসিস বা অ্যাড্রিনাল ক্রাইসিস। সেই অ্যাডিসন্স ডিজিজ এবং অ্যাডিসোনিয়ান ক্রাইসিস নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। স্টেরয়েড খাইলে যেরকম কুশিং সিনড্রোম হয়, স্টেরয়েড হুট করে বাদ দিলে অ্যাডিশনস ডিজিজ হয়, এটা আপনি মনে রাখবেন। সো আয়াট্রোজেনিক কুশিংয়ে আমার ট্রিটমেন্ট হচ্ছে স্লোলি টেপার করতে হবে আমাকে। আচ্ছা, কুশিংস ডিজিজ বা পিটুইটারিতে যদি অ্যাডিনোমা থাকে তাহলে আমার বেস্ট ট্রিটমেন্ট অপশন হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমাটা ফেলে দেওয়া। সেটা কি? ট্রান্সফিনয়েডাল অ্যাপ্রোচ। আমার নাক দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকায় আমার স্ফিনয়েড বোনটা পাংচার করে আমি পিটুইটারিকে অ্যাক্সেস করব। ট্রান্সফিনয়েডাল সার্জারি অফ দ্য পিটুইটারি, এটা খুবই ডিফিকাল্ট সার্জারি, সবাই এটা পারে না, খুবই এক্সপার্ট নিউরোসার্জন ছাড়া, এবং সব ক্ষেত্রে এটা পসিবলও না। আপনি চিন্তা করেন পিটুইটারি গ্ল্যান্ড অনেক ছোটো, এর চারপাশে অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, তো সব ক্ষেত্রে এই অপারেশনটা সম্ভব না। যখন এই অপারেশনটা সম্ভব না, আপনি চিন্তা করেন একটা অল্টারনেটিভ আছে, যদিও এটা গুড অল্টারনেটিভ না, একটা অল্টারনেটিভ আছে কি, যে ধরেন এসিটিএইচ ডিপেন্ডেন্ট যেগুলো কজ
সেগুলো কজে যদি আপনি দুইটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডই একটা মানুষের ফেলে দেন, তাহলে বডিতে এক্সেস ACTH থাকলেও তো কোনো লাভ নাই, তারা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে তো কর্টিসল তৈরি করতে পারবে না, তাই না? সো কুশিং সিনড্রোম এরকম একটা কুশিংস ডিজিজ হোক বা একটোপিক ACTH হোক, একটা অল্টারনেটিভ আছে যে আপনি বাইল্যাটারাল অ্যাড্রিনালেক্টমি করে ফেলবেন। কিন্তু তার ফলে কি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড তো আমাদের একটা এসেনশিয়াল গ্ল্যান্ড, টু অফ দ্য আমাদের বডিতে দুইটা এসেনশিয়াল গ্ল্যান্ড আছে, তার মধ্যে একটাই হচ্ছে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তাই না? এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি দুই সাইডে আপনি ফেলে দেন, আপনার লাইফ লং অ্যাড্রিনাল যে হরমোনগুলো আছে সেগুলো রিপ্লেসমেন্ট দিতে হবে। প্লাস এই বাইল্যাটারাল অ্যাড্রিনালেক্টমি করার ফলে একটা কমপ্লিকেশন হয় নেলসন সিনড্রোম, সেটা আমরা একটু পরে আলোচনা করব। সো কুশিংস ডিজিজের বা পিটুইটারি অ্যাডিনোমার ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে আমার অ্যাডিনোমাটা ফেলে দেওয়া। সেটা যদি পসিবল না হয়, একটা অল্টারনেটিভ আছে, যদিও গুড অল্টারনেটিভ না, সেটা হচ্ছে আমার বাইল্যাটারাল অ্যাড্রিনাল গ্ল্যান্ড ফেলে দেওয়া, বাইল্যাটারাল অ্যাড্রিনালেক্টমি। আর ফাইনালি যদি কোনো সার্জারি ফিজিবল না হয়, আমি ড্রাগ ট্রিটমেন্ট করতে পারি। মেটাইনাপন এবং কিটোকোনাজল, এই দুইটা ড্রাগ হচ্ছে আমার স্টেরয়েড বায়োসিনথেসিস ইনহিবিটর। স্টেরয়েডের বিভিন্ন যে তৈরি হওয়ার বিভিন্ন স্টেপ আছে, ওই স্টেপে যে এরা বাধা দেয়, এইভাবে করে আমি স্টেরয়েড বা কর্টিসল তৈরি করা বন্ধ করতে পারি। এটা ড্রাগ ট্রিটমেন্ট। আচ্ছা, অল্টারনেটিভ। এখন আসেন অ্যাড্রিনাল টিউমার। অ্যাড্রিনাল টিউমার যদি এক সাইডে অ্যাড্রিনাল টিউমার হয়, ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা ফেলে দিলে ট্রিটমেন্ট আমার কমপ্লিট। এই ক্ষেত্রে এটাই ট্রিটমেন্ট অফ চয়েস, কারণ কি আমার আর একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড তো আছেই, সো আমার রিপ্লেসমেন্ট লাগছে না। আচ্ছা, আর যদি একটোপিক ACTH হয়, সেটা ডিপেন্ড করে কি ধরনের একটোপিক ডিজিজ। যদি সেটা একটা লোকালাইজড ডিজিজ হয়, বেনাইন একটা টিউমার কার্সিনয়েড, তাহলে আমরা সেটা অপারেশন করে ফেলে দিতে পারি। কিন্তু স্মল সেল কার্সিনোম অফ দ্য লাং যদি হয়, আমরা জানি স্মল সেল কার্সিনোম অফ দ্য লাং হচ্ছে সব থেকে অ্যাগ্রেসিভ লাং ক্যান্সার। সো এটা যখন ডায়াগনোসিস হয়, মোস্ট কেসে এটা স্টেজ 4-এ চলে যায়, বিভিন্ন অর্গানে ছড়ায় যায়। সো সেই ক্ষেত্রে আমাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিতে হবে পেশেন্টকে। আচ্ছা, এইখানে ছবি দেখানোর চেষ্টা করেছি যে ট্রান্সফিনয়েডাল সার্জারিটার, দেখেন নাকের মধ্যে দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকায় স্ফিনয়েড বোনটাকে পাংচার করে একদম পিটুইটারিকে অ্যাক্সেস করছে। খুবই ডিফিকাল্ট সার্জারি এবং সব ক্ষেত্রে ফিজিবল না। আচ্ছা, এখন আমাদের আজকের ফাইনাল টপিক হচ্ছে নেলসন সিনড্রোম। আমরা বলেছি যে কি, কুশিংস ডিজিজ বা পিটুইটারি অ্যাডিনোমার একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে দুই পাশের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমি ফেলে দিই, বাইল্যাটারাল অ্যাড্রিনালেক্টমি। এখন দুই পাশে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে যদি আমি ফেলে দিই, তাহলে আমার বডির থেকে এন্ডোজেনাসলি কোনো কর্টিসল আসছে না, ঠিক না? কোনো কর্টিসল না আসলেই কর্টিসলের যে পিটুইটারির উপর নেগেটিভ ফিডব্যাক ছিল, সে নেগেটিভ ফিডব্যাকও চলে যাবে। পিটুইটারির উপর নেগেটিভ ফিডব্যাক চলে গেলে কি হবে, ওই যে পিটুইটারি টিউমারটা ছিল, ইউজুয়ালি পিটুইটারি টিউমারটা মাইক্রো অ্যাডিনোমা থাকে, মানে একটা ছোট টিউমার 1 সেন্টিমিটারের কম। নেগেটিভ ফিডব্যাক চলে যাওয়ার পর পিটুইটারি টিউমারটা গ্রো করা শুরু করবে, গ্রো করে সেটা ম্যাক্রো অ্যাডিনোমা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আমি বলেছি পিটুইটারির আশেপাশে অনেক স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারগুলোকে প্রেস করে লোকাল কমপ্লিকেশন করবে। একটা খুবই ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, সেটা আমরা হাইপোপিটুইটারিজমে বা পিটুইটারি টিউমার যখন পড়াবো সেটা আমরা আরও ভালো করে বুঝাবো। একটা এখনই একটা ওভারভিউ দিয়ে যাচ্ছে যে, মনে রাখবেন যে পিটুইটারি গ্ল্যান্ডের উপরেই আমার থাকে অপটিক কায়াজমা, আমার অপটিক পাথর অপটিক কায়াজমা। সো পিটুইটারি টিউমার যদি ওখানে বড় হয়ে যায়, ম্যাক্রো অ্যাডিনোমা, ওই অপটিক কায়াজমাটাকে প্রেস করলে আমার বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়, মানে আমি দুই চোখেরই পেরিফেরাল ভিশন লস্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এটা একটা লোকাল প্রেশার ইফেক্ট, একটা খুব ক্লাসিক্যাল লোকাল প্রেশার ইফেক্ট অফ ম্যাক্রো অ্যাডিনোমা, সেটা বলে দিলাম। আচ্ছা, সেকেন্ড একটা সমস্যা হবে কি, যে এই নেগেটিভ ফিডব্যাকটা লস্ট হয়ে যাওয়ার ফলে এখন ACTH খুবই এক্সট্রিম পর্যায়ে সিক্রেট হওয়া শুরু করবে, অনেকটা একটোপিক ACTH এর মতো। সো আমরা আগেই বলে আসছি যে ACTH যদি খুব বেশি বেশি সিক্রেট হয়, তাহলে আমার পিগমেন্টেশন হয়ে যাবে, তাই না? অনেক জায়গায় পিগমেন্টেশন হয়ে যাবে, ঠিক আছে? সো নেলসন সিনড্রোম এটাই, যে কুশিংস ডিজিজ ট্রিটমেন্ট করার জন্য যদি আমি বাইল্যাটারাল অ্যাড্রিনালেক্টমি করে ফেলি, তাহলে কর্টিসলের নেগেটিভ ফিডব্যাক লস্ট হয়ে যাওয়ার ফলে ওই পিটুইটারি অ্যাডিনোমাটা গ্রো করে লোকাল ইফেক্ট করবে এবং ওই পিটুইটারি অ্যাডিনোমা থেকে এক্সেসিভ ACTH সিক্রেট হয়ে পিগমেন্টেশন করবে। আর এই নেলসন সিনড্রোমটাকে আমি ট্রিটমেন্ট করি কি, পিটুইটারি ইরেডিয়েশন দিই, যদিও সব ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা কাজে দেয় না। সো এটাই ছিল আমাদের কুশিংস ডিজিজের উপর লেকচার। আমরা চেষ্টা করেছি যে কনসেপ্ট সবগুলো ক্লিয়ার করার এবং ক্লিনিক্যালি রিলিভেন্ট কথাবার্তা বলার। তাও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এবং আমরা হোপফুলি ইন ফিউচার লেকচার্স আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বাকি প্যাথোলজিগুলোও ডিসকাস করব। থ্যাংক ইউ এভরিওয়ান।